দেশে এবং বিদেশে যারা চ্যানেল আই দেখছেন সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি গ্রিনভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশনের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন আজ বিশ্ব ক্যান্সার দিবস। মরণব্যাধি ক্যান্সার নিয়ে মানুষের আতঙ্ক যেন শেষ নেই। একজন রোগী যখন ক্যান্সার আক্রান্ত হয়, পরিবার, সমাজ, দেশ অনেক ক্ষতিগ্রস্ত হয়, রোগীকে হারাতে হয়। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের সরাসরি আয়োজন গ্রিনভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশনে। আমাদের সাথে আছেন বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর সৈয়দ আকরাম হোসেন। তিনি সিনিয়র কনসালটেন্ট এবং কোঅর্ডিনেটর স্কোয়ার ক্যান্সার সেন্টার, পাশাপাশি তিনি স্বাস্থ্য খাত বিষয়ক সংস্কার কমিটির সদস্যের দায়িত্ব পালন করছেন। প্রফেসর ডক্টর সৈয়দ আকরাম হোসেন, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। স্যার, আজকে আমরা যে বিশ্ব ক্যান্সার দিবস চলছে এবং আমরা দেখেছি যে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে র্যালি হচ্ছে, মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম ম্যাডাম সেখানে উপস্থিত আছেন এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলছে। আপনিও কিন্তু র্যালি শেষ করে আমাদের সাথে যোগ দিয়েছেন। আসলে আজকের যে বিশ্ব ক্যান্সার দিবস, এটা প্রতিপাদ্য বিষয়টা কি? আপনাকে ধন্যবাদ। আমরা জানি যে ইউআইসিসি বলে একটি সংগঠন, আন্তর্জাতিক ক্যান্সার বিষয় সংগঠন আছে। এই সংগঠনটা মূলত সারা পৃথিবীর ক্যান্সার প্রতিরোধের কার্যক্রমগুলোকে প্রমোট করে থাকে। এই 2025 থেকে 27 পর্যন্ত এই 3 বছরের জন্য আমাদের প্রতিপাদ্য হলো ইউনাইটেড বাই ইউনিক, অর্থাৎ হলো স্বকীয়তায় ঐক্যবদ্ধ। তার মানে এটা হলো যে প্রত্যেকটা ব্যক্তি এবং মানুষের ক্যান্সারের চিকিৎসা সম্পর্কিত ব্যক্তিগত অভিজ্ঞতা, জীবন, তার একটা গল্প, দুঃখ কষ্টের একটি গল্প এবং চিকিৎসারও একটা গল্প আছে। এই গল্পটা সব কটা মানুষ মিলে আমরা একত্রিত হয়ে এটার বিরুদ্ধে লড়াই করব। আরেকটি শব্দ এখানে আছে পিপল সেন্টার, মানে মানুষ কেন্দ্রিক সেবা। সকল সেবার কেন্দ্রে মানুষ থাকবে, তার পরিবার থাকবে এবং তার সমাজ থাকবে। সবাই মিলে চেষ্টা করলে আমরা ক্যান্সার প্রতিরোধ করতে পারবো এবং সব মানুষের ক্যান্সারের চিকিৎসা পাওয়া ন্যূনতম অধিকার নিশ্চিত করব। আপনি বলছেন যে ক্যান্সার প্রতিরোধ করতে পারবো। আসলে কি আমরা ক্যান্সার প্রতিরোধ করতে পারবো? আচ্ছা, যদি ক্যান্সার প্রতিরোধ করতে পারি তাহলে উপায়গুলো কি, কিভাবে আমরা পারবো? ধন্যবাদ আপনাকে। ক্যান্সার প্রতিরোধ করার কি কি উপায় আছে? আমরা জানি যে আমরা যদি ঢাকা শহরে আমরা দেখি বাতাস সবচেয়ে দূষিত বাতাস, আমরা দেখি তামাক সেবন করে, আমরা তামাক বন্ধ করতে পারি। তামাকের কারণে অনেক ক্যান্সার, 30% ক্যান্সারের কারণ হচ্ছে তামাক। আমরা দেখি যে প্যাপিলোমা ভাইরাস আছে, ইনফেকশন যদি প্রিভেন্ট করতে পারি। মেয়েদের সবচেয়ে বেশি, অন্যতম বেশি ক্যান্সার হলো জরায়ুমুখের ক্যান্সার। আমরা স্তন ক্যান্সার যদি আমরা চেষ্টা করি আর্লি ডায়াগনোস করে ফেলতে পারি, ডায়াগনোস করলে ওই মানুষের মৃত্যু প্রতিরোধ করতে পারি আমরা, তাড়াতাড়ি হবে, সম্পূর্ণ 90%-এরও বেশি মানুষ ভালো হয়ে যাবে। এরকমভাবে অনেকগুলো পথ এবং পদ্ধতি আছে যে পদ্ধতির মাধ্যমে কিন্তু লক্ষণগুলো দেখলে তাড়াতাড়ি করে ডায়াগনোস করলে আমরা কিন্তু রোগীটাকে ভালো করতে পারি। ইভেন কি লাং ক্যান্সারের মতো অত্যন্ত জটিল রোগও যদি আমরা যে একটা সফট সিটি স্ক্যান করি, আমরা যে সিটি স্ক্যানের মাধ্যমে কিন্তু আমরা সহজে কিন্তু মানে লোডোস সিটি স্ক্যান যেটাকে বলে, সেটা দিয়ে কিন্তু আমরা ডায়াগনোস করলে যে সমস্ত মানুষ 15 থেকে 20 বছর পর্যন্ত সিগারেট খেয়েছেন তাদের যদি এটা প্রতি বছর আমরা একবার করি তাহলে কিন্তু সহজে ক্যান্সার আছে কিনা ধরে ফেলতে পারি। আপনি জানেন যে প্রথম দিকে ধরা পড়লে ফুসফুস ক্যান্সারের একটা রোগীকে কিন্তু 95% রোগী কিন্তু 5 বছরের বেশি সুস্থ রাখা সম্ভব। না, আপনি যেটা বলছেন যে আসলে আর্লি ডায়াগনোসিস, তার মানে যদি আমরা রোগটা খুব প্রাথমিক অবস্থায় ধরতে পারি তাহলে তো আপনাদের এই ক্যান্সার আসলে সম্পূর্ণভাবে নিরাময়যোগ্য একটি রোগ যদি আমরা আর্লি স্টেজ ধরি। কিন্তু আমার দেশে তো হচ্ছে ভিন্ন চিত্র, আমরা তো আসলে আর্লি স্টেজে পাই না। আমরা পাই যখন এই ক্যান্সারটা ছড়িয়ে যায়, ক্যান্সারটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, বিভিন্ন উপসর্গ, ব্যথা, সেই সময়টা আসে। তো এই যে স্ক্রিনিং প্রোগ্রামের কথা বললেন, যেমন আপনি বলেছেন যে সার্ভিক্যাল ক্যান্সার, এটা আসলে একটা আমাদের দেশে কিন্তু একটা খুব চমৎকার একটা পদ্ধতিতে ভায়া টেস্টের মাধ্যমে কিন্তু আমরা একটু ধারণা পেতে পারি। আপনি বলেছেন যে লাং ক্যান্সারের কথা, আপনি বলছেন ব্রেস্ট ক্যান্সারের কথা। এই যে সেলফ স্ক্রিনিং, যে স্ক্রিনিং প্রোগ্রামগুলোকে আর কীভাবে আর একটু জনগণের মধ্যে পৌঁছানো যায়? মানে সরকারের এই মুহূর্তে প্রায় 26টা থেকে 28টা ডিস্ট্রিক্টে কিন্তু ভায়া প্রোগ্রাম আছে এবং পাশাপাশি কিন্তু ব্রেস্ট সেলফ এক্সামিনেশনের বিভিন্ন ব্রেস্ট ক্লিনিক্যাল এক্সামিনেশন প্রোগ্রাম আছে ওখানে। তো এইরকম প্রোগ্রামগুলো কিন্তু আরও বেশি এক্সারসাইজ করা যায় এবং ম্যামোগ্রামের অন্যান্য দেশগুলোতে কিন্তু ম্যামোগ্রামকেও গুরুত্ব দেওয়া হয়, বছরে ম্যামোগ্রাম করা। কারণ ভাইয়ের ক্ষেত্রে ভাইয়ের পর ডিএনএ টেস্টে করারও কিন্তু সরকার উদ্যোগ নিচ্ছে। তো বাংলাদেশের সব জায়গাগুলোতে যদি আমরা আর্লি ডিটেকশন সেন্টার তৈরি করি, ইভেন সরকার যদি সিদ্ধান্ত নেয় এটা প্রাইভেট মেডিকেল কলেজও করতে পারে, কারণ সেখানেও এই সমস্ত ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে। সরকার যদি সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে আমরা কম মূল্যে বা বিনামূল্যে রোগীদেরকে ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য এই বয়স থেকে এই বয়স পর্যন্ত সুযোগ করে দেব, তাহলে কিন্তু সহজে কিন্তু ডায়াগনোসিস করা সম্ভব। বাংলাদেশে বলে না যে অনেক মেডিকেল কলেজ আছে, এত মেডিকেল কলেজ দিয়ে কী হবে,
এই মেডিকেল কলেজগুলোকে কিন্তু আমরা এইসব কাজে লাগাতে পারি। মানে আর্লি তার রোগটা নির্ণয় করার জন্য একটা স্ক্রিনিং সেন্টার করা যেতে পারে, যেখানে বিভিন্ন রোগের সিমটমগুলো বলা থাকলো, কারো আসলে সে স্ক্রিনিং এর মাধ্যমে জেনে নিল যে তার ক্যান্সারটা আছে কিনা। আচ্ছা, আমাদের বাংলাদেশে আমরা কিন্তু একটা জিনিস দেখছি যে ক্যান্সারের হার জন্য বেড়ে চলেছে। অনেক রুগী আগে তো পেতাম না, এখন দেখা যাচ্ছে যে মানে শুনলেই বলে যে আমার লাং ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, বোন ক্যান্সার, নানান ধরনের ক্যান্সার। আসলে বাংলাদেশের অবস্থানটা কোথায়, মানে বাংলাদেশের এই রোগগুলা কোনটা কোন অবস্থানে আছে? আমরা জানি যে আমরা একটু আগে আলাপ করেছি, ছেলেদের মধ্যে ফুসফুস ক্যান্সার বেশি, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বেশি, জরায়ু মুখের ক্যান্সার বেশি, এছাড়া কোলোরেক্টাল ক্যান্সার বাড়ছে, খাদ্যনালীর ক্যান্সার বাড়ছে। অঞ্চলভেদে বাংলাদেশে কিন্তু ক্যান্সারের হার বাড়ছে, কিন্তু সিলেটের বিভিন্ন অংশে কিন্তু খাদ্যনালী ক্যান্সারের হার বেশি, চট্টগ্রামের একটা বিশেষ অঞ্চলে খাদ্যনালী ক্যান্সার বেশি। আবার এভারেজে আমি যেগুলো বললাম সেগুলো এছাড়াও কিন্তু আমাদের খাদ্যের মধ্যে ক্রোমিয়ামের উপস্থিতি আছে, বাচ্চারা ফাস্টফুড খাচ্ছে, আবার বাচ্চারা কোমল পানীয় খাচ্ছে। তো এগুলোও কিন্তু কোনোটাই স্বাস্থ্যের জন্য, সুস্বাস্থ্যের জন্য প্রযোজ্য না। তাহলে তামাকের উপরে আমরা বলছি যে তামাক বা অন্যান্য জায়গাগুলোতে উপরে যদি আমরা সিন ট্যাক্স বলি, সিন ট্যাক্স মানে হলো এক ধরনের এক্সট্রা ট্যাক্স, এডিশনাল ট্যাক্স, যেটা কিন্তু ওই জিনিসগুলো তামাকের যদি এখন সরকার এই বছরে 10% বা আমরা বলি যে এটা 25% করো, যাতে করে মানুষ কম খায়। কোমল পানীয় আমরা যদি বলি যে এটা এত পার্সেন্ট ভ্যাট, তুমি 15%, 20% করে দাও, তাহলে এই জিনিসগুলো মানুষ কিন্তু কম খাবে। এগুলো কিন্তু উপায় আছে সারা পৃথিবীতে, কিন্তু এই ব্যবস্থাগুলো সিনট্যাক্স কিন্তু করে মানুষ কিন্তু এটা স্বাস্থ্য খাতে ওই টাকাটা খরচ করে, ওই টাকাটা সরাসরি স্বাস্থ্য খাতের জন্য হবে। আর আরেকটা বিষয় যে আপনি বললেন যে খাদ্যনালী ক্যান্সার অঞ্চল ভেদে বিভিন্ন জায়গায় বেশি আছে, তো খাদ্যনালী যে ক্যান্সার, এটার সাথে কি আসলে আমাদের খাদ্যে যে ভেজাল, আমরা প্রতিনিয়ত ভেজাল খাবার খাচ্ছি, যেমন আপনি ফরমালিন মাছের মধ্যে, আপনার আম পেঁপে পাকানোর জন্য। একদম ঠিক, একদম ঠিক। তো এই বিষয়টা আসলে আমরা প্রতিরোধ করি, এটা তো আসলে অ্যাওয়ারনেস করতে হবে যারা বিজনেস করছে তাদেরকে। না, তা তো বটেই। আমরা এই সামনে রমজানের দিন আসছে, আমরা জানি যে জিলাপি তৈরি হবে, জিলাপির মধ্যে যে রঞ্জক পদার্থ ব্যবহার করে সেটা হলো টেক্সটাইল ডাই। এটা ফুড মানে ফুডের যে গ্রেড, ফুড গ্রেড ডাই না, এটা টেক্সটাইল ডাই দিয়ে দিচ্ছে। টেক্সটাইল ডাই কিন্তু ক্যান্সার তৈরি করে। চট্টগ্রামের যে শিপব্রেক ইন্ডাস্ট্রি আছে, যে শ্রমিকরা কাজ করে, ওখানে প্রায় 1,20,000 শ্রমিক কাজ করে। তো সেখানে কিন্তু অনেকগুলো আছে, শিপব্রেক ইন্ডাস্ট্রি আছে, এখানে অ্যাসবেস্টস। আমি স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের তরফ থেকে ওইটা ভিজিট করতে গিয়েছিলাম। তো ওইটা কিন্তু আপনি জানেন, আপনি যেহেতু রেসপিরেটরি মেডিসিনের বিশেষজ্ঞ, যে অ্যাসবেস্টস যদি কেউ একবার ইনহেল করে তাহলে কিন্তু ফুসফুসে তার ক্যান্সার হবেই, এটা কোনো বিকল্প নাই। উইদিন 10 ইয়ার্স সে কিন্তু ক্যান্সারে সাফার করবে। তো এটা হলো মারাত্মক ঝুঁকি, কিন্তু ওই সমস্ত জায়গাতে কিন্তু এই জিনিসগুলো এখনও আছে। মানে কোনো জায়গাটা নিয়ন্ত্রিত, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু প্রপারলি নিয়ন্ত্রণ নাই। তাহলে তো আমরা বলছি এই জিনিসগুলোতে যে অ্যাসবেস্টস ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরিতে থাকতে হবে, তাকে একটা প্রপার ড্রেস কোড বা তার প্রপার মাস্ক যে ইনহেল করতে না পারে সেই ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে, তাহলে তো এই রোগটা আসলে আমরা প্রতিরোধ করা সম্ভব হবে। আরেকটা বিষয় আপনি যদি জানতে চাই, আমাদের দেশে আমরা দেখি যে এখন কিন্তু ক্যান্সারের ডায়াগনোসিস কিন্তু অনেক উন্নত মানের, আমাদের মলিকুলার লেভেলে ডায়াগনোসিস হচ্ছে, এবং এই ট্রিটমেন্টটা কিন্তু এই ডায়াগনোসিসের উপর ভিত্তি করে করা হয়। আমাদের দেশের এই ডায়াগনোসিস ফ্যাসিলিটিসটা এখন বর্তমানে কেমন আছে ক্যান্সার রোগ? ক্যান্সারের ডায়াগনোসিসের জন্য আমরা কি জিনিস লাগে, যদি আপনি কোলন ক্যান্সারের জন্য কোলোনোস্কোপি আমাদের দেশে আছে, স্টোমাকের জন্য আপার জি এন্ডোস্কোপি আছে, যদি মনে করেন স্বরতন্ত্রের জন্য ফাইবার অপটিক ব্রঙ্কোস্কোপ আছে, হ্যাঁ, ল্যারিঙ্গোস্কোপ আছে, ব্রঙ্কোস্কোপ আছে। তারপরে ধরেন আবার প্যাসিটি স্ক্যান আছে, এমআরআই আছে, সিটি আছে, কোর বায়োপসি করার সুযোগ আছে, এগুলো কিন্তু সবই আছে। যেটা আমাদের কম আছে সেটা হলো মলিকুলার লেভেলে ডায়াগনোসিস, কারণ আমরা এখন ফুসফুস ক্যান্সারকে ভাগ করে ওইখানে মলিকুলার ডায়াগনোসিস করে ফেলতে পারি, টার্গেটেড থেরাপি ইউজ করতে পারি। ইভেন বাংলাদেশের রুগীরা স্টেজ 4 লাং ক্যান্সারের পেশেন্ট বাংলাদেশে ডায়াগনোসড, আমার হাতে ডায়াগনোসড, এবং সেই রুগী টার্গেট থেরাপি দিয়ে এখন পর্যন্ত আজকে 8 ইয়ার্স ভালো আছে। এটা একটা অ্যাচিভমেন্ট। হ্যাঁ, আগে এটা আমরা কল্পনা করতে পারতাম না, এটা অকল্পনীয় ছিল। তো সেই মলিকুলার লেভেলের ডায়াগনোসিস ফ্যাসিলিটিসটা আমার মনে হয় একটু বাড়ানো উচিত, কারণ আপনারা এখন ট্রিটমেন্টে যে বলছেন আপনারা যে একদম সিলেক্টিভ কেমোথেরাপি, টার্গেটেড কেমোথেরাপি, সেগুলো তো আপনার এই মলিকুলার লেভেলে ইমিউনো সাইটোকেমিস্ট্রি বা এই পরীক্ষাগুলোর মাধ্যমে তো আপনাকে নিশ্চিত। বাংলাদেশে এইগুলো অ্যাভেলেবেল না, আমাদের প্রায় এগুলো বাইরে থেকে করায় নিয়ে আসতে হয়। এই বিষয়টা যে আপনি কিন্তু স্বাস্থ্যখাত সংস্কার যে কমিটি আছে সেখানে কিন্তু আপনি একজন ভাইটাল রোল প্লে করছেন এই বিষয়টা। তো যেহেতু আপনি একজন ক্যান্সার বিশেষজ্ঞ, সেক্ষেত্রে আমাদের দেশে এই মলিকুলার লেভেলের ডায়াগনস্টিক ল্যাবগুলো আর কিভাবে সরকারি পর্যায়ে বা বেসরকারি পর্যায়ে করা যায় সেই বিষয়ে আপনাদের কোনো উদ্যোগ আছে? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে, এটার পাশাপাশি আরেকটা কথা বলি, সরকারের যেমন মেশিনপত্রগুলো ক্যান্সার হাসপাতালে আজকে একটা মেশিন উদ্বোধন হলো, কিন্তু ম্যাক্সিমাম মেশিন কিন্তু চলে নেই, সব জায়গাতে মেশিনগুলো কিন্তু রান করছে না, মানে ঢাকা মেডিকেলে রান করতেছে না, রুগীরা 6 মাস 1 বছর পর্যন্ত অপেক্ষা করে থাকে। এইভাবে তো ক্যান্সার চিকিৎসা হয় না আসলে।
বেসরকারি খাতে কিন্তু আছে, কিন্তু সরকার যদি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে যদি একটু ট্যাক্স রিবেট দেয়, একটু জিনিসপত্রের দামে অন্যান্য এবং ওষুধের উপরে যে ট্যাক্স রিবেটগুলো দেয়, ক্যান্সার রোগীদের ওষুধের উপরে দামগুলো কমিয়ে দেয়, অন্যটা করুক না করুক, ওষুধের দাম, রেডিওথেরাপির মেশিনের দাম অনেক খরচ কিন্তু এগুলো। তো এইগুলো যদি ওই সমস্ত যারা এই ব্যাপারে আগ্রহী হয় পাবলিক প্রাইভেট পার্টনারশিপে এবং মলিকুলার ল্যাব প্রতিষ্ঠার জন্য, তাদেরকে যদি সরকার সহজ শর্তে ঋণ দেয় এবং প্রণোদনা দেয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা সহজ হবে। বাংলাদেশে কিন্তু অনেকে আগ্রহী আছে যারা এই সমস্ত প্রতিষ্ঠান তৈরি করতে চায় এবং আমাদের এটা আসলে হওয়া উচিত। এখন তো একটা সময়ের দাবি, কারণ আমরা আসলে পৃথিবীর সাথে তাল মিলাতে আমরা গেছি। আপনারা যে ক্যান্সার স্পেশালিস্ট যারা আছেন তারা কিন্তু অনেক দক্ষ, কিন্তু সেক্ষেত্রে আপনার ফ্যাসিলিটিসগুলো আপনাকে এনশিওর করতে হবে এবং প্রয়োজনীয় ট্রেনিং দিতে হবে। অবশ্যই অবশ্যই, এবং দক্ষ আমাদের অনকোলজিস্টকে দক্ষ করতে হবে। আমাদের অনকোলজিস্ট নাইও, আমাদের দরকার মিনিমাম 1800 অনকোলজিস্ট, আমাদের আছে 200। আমাদের লোকবলেরও অভাব আছে, সেখানে লোকবল তৈরি করতে হবে। আমাদের নার্সগুলোকে একটা প্রশিক্ষণের জন্য 1 বছর মেয়াদি একটা কোর্স চালু হয়েছে, অনকোলজি নার্সিং চালু, ওটা আরও স্ট্রং করা। এই জিনিসগুলো কিন্তু সব করতে হবে। আমরা হিস্টোপ্যাথোলজি ফ্যাসিলিটি আরও বাড়াইতে হবে। মলিকুলার বায়োপসি যেগুলো আমরা বলছি, এগুলো যদি ফ্যাসিলিটি না বাড়ে আমরা কিন্তু করতে পারবো না। তো এমন প্যাসিটিও কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল না, কিন্তু বাংলাদেশে ঢাকা শহর কেন্দ্রিকই মূলত, অন্যান্য জায়গাতে নাই। এবং যে 8টা মেডিকেল কলেজের যে নতুন সেন্টার হওয়ার চেষ্টা হচ্ছে, সেটার পাশাপাশি কিন্তু আমার মনে হয় যেহেতু সরকারি খাতে এগুলো যথাযথভাবে ম্যানেজ করা যাচ্ছে না, আমি মনে করি যে এই সমস্ত জিনিসগুলো কন্ট্রাক্ট আউটও করা যেতে পারে, যাতে করে মানুষের সেবা দরকার। আর স্বাস্থ্য বিমার মাধ্যমে যদি মানুষকে টাকাটা দেওয়া হয়, যেন ভারতে যেমন প্রতিটা রুগীকে 5 লক্ষ রুপি করে দেওয়া হয় প্রত্যেকটা রুগীকে, তো সেখানে তো কিন্তু বাংলাদেশের রুগীগুলো কোনো সুযোগই পাচ্ছে না। তো সরকারের তরফ সমাজ সেবা থেকে 50,000 টাকা করে কাউকে দেওয়া হয়, কিন্তু এরা যথেষ্ট না তার চিকিৎসার জন্য। কিন্তু ভারতে কিন্তু এই ফ্যাসিলিটিগুলো আছে, তো বাংলাদেশ কিন্তু এই ফ্যাসিলিটিগুলো নিতে পারে। এবং সাধারণত ওই লোকগুলোরই ক্যান্সার হয়, তার বয়স 50-এর উপরে, 60-এর উপরে, তারা রিটায়ার্ড পারসন, তারা এই টাকাটা কোথায় পাবে, কীভাবে চিকিৎসা করবে? তো সেই জন্য সরকারের উদ্যোগে সরকার যদি পাবলিক প্রাইভেট একটা পার্টনারশিপের মাধ্যমে এগিয়ে যায়, আমার মনে হয় যেহেতু বাংলাদেশ থেকে বিদেশে সবচেয়ে বেশি রোগী যায় হলো ক্যান্সারের চিকিৎসার জন্য, এবং অনেকে বাড়ি জমি বিক্রি করে দিয়ে এবং দারিদ্র্য সীমার নিচে চলে যায়, পুরা পরিবার বসে যায়। এই প্রসঙ্গে আপনার আসবো, যেহেতু আপনি কিন্তু সরকারের পক্ষেও কাজ করছেন, যে স্বাস্থ্য সংস্কার কমিটিতে আছেন। আসলে আপনি ঠিকই বলেছেন, আমরা কিন্তু দেখি যখন একজন রোগী ক্যান্সার রোগ বলা হয়, তখন কিন্তু তার প্রবণতা থাকে দেশের বাইরে গিয়ে ক্যান্সার চিকিৎসা করবে, এবং যাচ্ছে। এবং সেক্ষেত্রে হয় কি, তার জমি ভিটে বাড়িঘর বিক্রি করে, গরু বিক্রি করে সে যাচ্ছে এখানে, কিন্তু ওইখান থেকে দেখা গেল যে রুগীটার ফেরত আসলো না, অথবা আসার পরে খুব বেনিফিটেড হলো না। তো দেখা যায় যে তার ঘর ভিটে মারি কিছু নাই, তার পরিবারের সন্তানরা থাকার জায়গা নাই, কিন্তু মানুষটিও কিন্তু নাই। এই জায়গা থেকে আমাদের দেশীয় চিকিৎসার মাধ্যমে আমরা কিভাবে আরও উন্নয়ন ঘটাতে পারি? না, এই জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। যে আমি মনে করি যে সরকারের একটা পরিকল্পনা থাকা দরকার, যে আগামী 15 বছরে আমরা এই জায়গাতে যাব যে আমাদের দেশ থেকে কোনো রুগী ক্যান্সারের চিকিৎসার জন্য দেশের বাইরে যাবে না। আমাদের ফ্যাসিলিটি, আমাদের 180টা মেশিন দরকার, আছে 20টা। আমাদের ব্রাকিথেরাপি দরকার 150টা, আছে মাত্র 18টা 19টা। আমাদের কেমোথেরাপি আছে, কিন্তু অনেক মূল্য। তো রুগীরা কীভাবে এই ফ্যাসিলিটিটা অ্যাভেল করবে? ফ্যাসিলিটি তো নাই। তো যতক্ষণ পর্যন্ত আমরা ফ্যাসিলিটি তৈরি না করতে পারবো, এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে সরকার এককভাবে এটা পারবে না আসলে, এটা বেসরকারি খাতে সবাই মিলে সাহায্য করলে আমার মনে হয় এটা সম্ভব। আমাদের মনে হয় কি, আমরা যে কোনো পলিসি দীর্ঘমেয়াদী নেওয়া উচিত, কারণ আমাদের আজকের যে পপুলেশন আছে, 10 বছর পপুলেশন আরও বেড়ে যাবে। তো সে চিন্তা করেই কিন্তু আমাদের আগাতে। যেমন আমরা একটা কথা যদি বলতেই চাই, যে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট একমাত্র ইনস্টিটিউট যেখানে সারা বাংলাদেশের রোগীরা আসছে, যেখানে ক্যান্সার চিকিৎসার জন্য। কিন্তু দেখা গেল যে এখানে যে আসলে যে ইনফ্রাস্ট্রাকচার যতটুকু আছে, সেটা কিন্তু সাফিসিয়েন্ট না এতগুলো মানুষের চিকিৎসা সেবা দেওয়ার জন্য। তখন কিন্তু চিকিৎসাটা বিলম্বিত হচ্ছে। তাকে ধরেন একটা সিরিয়াল রেডিওথেরাপি নেওয়ার জন্য বা চিকিৎসার জন্য অনেক বিলম্বিত হচ্ছে। সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে রুগীটা যখন আসলো ক্যান্সার নিয়ে, চিকিৎসা নিতে বা চিকিৎসার শেষ পর্যন্ত যেতে সে ক্যান্সারটা ছড়িয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রটা, এটা কি ডিসেন্ট্রালাইজেশন কোনো পরিকল্পনা আপনার আছে কিনা, বা আরও কোনো ব্যবস্থা করা যায় কিনা, যাতে করে যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করা যায়? জি, মানে আমার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর সাথে আমাদের একটা মিটিং হয়েছিল, যেহেতু সরকারের এই মুহূর্তে যে 3টি অগ্রাধিকার ক্ষেত্র আছে, তার মধ্যে ক্যান্সার একটি। যে সরকার যেহেতু বিদেশে মুখী, তার রুগীরা বিদেশে যেতে পারছে না, সুতরাং বাংলাদেশে ফ্যাসিলিটি তৈরি করার জন্য সরকার আগ্রহী, কিন্তু সরকারের আগ্রহ পরিমাণ ও কাজটা অনেক স্লো। আজকে ধরুন যে ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট যে মেশিনটা উদ্বোধন হলো, সেটা কিন্তু আগের সময় কেনা, বর্তমান সময় কেনা না, এগুলো আগের সময়। এই কাজগুলো করতে হবে, ফাস্ট করতে হবে, দ্রুত করতে হবে। এবং না হলে আমাদের 8টা সেন্টার, যেটা বেসরকারি মানে
মানে মেডিকেল কলেজগুলোতে করা হয়েছে, এগুলো কিন্তু এখন পর্যন্ত হস্তান্তর হয় নাই। এবং ওইখানে কিন্তু মেশিন 4টা করে মেশিনের ব্যবস্থা আছে, কিন্তু এখন পর্যন্ত কোনো উদ্যোগ নাই, এখন পর্যন্ত প্রকল্প পরিচালকও নিয়োগ হয় নাই। তো তাহলে এই জিনিসগুলো তো করতে হবে। শুধুমাত্র যে একটি মেশিন উদ্বোধন তো যথেষ্ট নয় আসলে। না, এটা আসলে আমার মনে হয় এটা সমন্বিত একটা উদ্যোগ দরকার। আপনি যেমনটি বলছিলেন যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা আপনি গভর্নমেন্ট থেকেও এটা সমন্বিত উদ্যোগ দরকার। আমরা কিন্তু আগে জানতাম যে মানে ক্যান্সার নো অ্যান্সার, মানে যার হয়েছে ক্যান্সার নিশ্চিত মৃত্যু। কিন্তু এখন যে অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিগুলো আসছে, সিলেক্টিভ কেমোথেরাপি, টার্গেটেড কেমোথেরাপি, অনেক ক্ষেত্রে কিন্তু রোগগুলো ভালো হয়। তো এই যে ভালো হওয়ার যে আমাদের পজিটিভ যে কথাগুলো, সেই বিষয়টা আপনি জানতে চাচ্ছি। না, আমরা অনেক কেসে, যেমন ধরেন হার্সেপ্টিন ব্রেস্টে, সেটার জন্য আমরা ব্যবহার করে থাকি টার্গেট থেরাপি, ট্রাস্টোজেন বাংলাদেশ তৈরি করে। আমরা PDL-1 যেটা হলো ইমিউনোথেরাপি, প্রেমরিলুজুম্যাব বাংলাদেশ তৈরি করে, লিমোনিম্যাব বাংলাদেশ তৈরি করে। টার্গেট থেরাপি ওরাল যেগুলো, সিরিকেফিন, এটা ব্রেস্টের কথাগুলো বলছি, সব করে। লাংয়ের যেগুলো আছে সব বাংলাদেশে, কিন্তু ম্যাক্সিমাম এখন কিন্তু বাংলাদেশে ফার্মাসিগুলো তৈরি করে, কিন্তু প্রাইস একটু বেশি। সরকারের সুবিধা দিলে এবং অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট যদি বাংলাদেশে তৈরি করা যায়, তাহলে কিন্তু এগুলোর খরচ অনেক কমে যাবে। না, এখনো কিন্তু যেটা আমরা আগেই দিন ধরুন, আজকে থেকে যখন 10 বছর আগেও যখন আমরা ক্যান্সারের রোগ চিন্তা করতাম, সবগুলো ওষুধ কিন্তু বাইরে থেকে আসতো, এবং এটা খুব এক্সপেন্সিভ ওষুধ ছিল, যেগুলো আসলে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে ছিল। এখনো কিন্তু বাইরের ওষুধ অনেক প্রাইস, কিন্তু আমার দেশীয় কোম্পানিগুলো যেভাবে এগিয়ে এসেছে, এটা তো অনেকটা খরচটা কিন্তু হাতের নাগালের মধ্যেই আছে। এবং নাগালের মধ্যে নাই, আসলে নাগালের মধ্যে নাই, এখনো অনেক বেশি। কিন্তু এই বিষয়ে সারা পৃথিবীর সরকারগুলো কিন্তু রোগীদের পাশে থাকে। তখন কিন্তু কোম্পানিগুলো চাইলে তো ওষুধের দাম একেবারেই কমিয়ে ফেলতে পারবে না, তাদের তো একটা সীমাবদ্ধতা আছে, কারণ তাদের এটা তৈরিও করতে হবে। আমাদের কিন্তু ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো এনকারেজও করতে হবে, আবার রোগীদেরকে সাপোর্টও দিতে হবে, কারণ নাহলে তো রোগীরা ওষুধ কিনতে পারবে না। কারণ মনে করেন একটা ইমিউনোথেরাপির মিনিমাম দাম হলো মানে 50,000 থেকে শুরু করে 2 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা পর্যন্ত কোথায় করবে। মানে আমাদের যেমন আমরা ম্যাক্সিমাম রিটেল প্রাইস যেমন আমরা দেখি, সেখানে দেখা যাচ্ছে 17% দিচ্ছে। এটা কিন্তু আমি মনে করি ক্যান্সার রোগীদের ক্ষেত্রে মিনিমাম করে দেওয়া উচিত, তাহলে কিন্তু রোগীদের উপকার হয়। কারণ সরকারকে এগিয়ে আসতেই হবে, সরকারের কোনো বিকল্প কোনো পথ এখানে খোলা নাই। না, এখানে আমরা যেটা দেখি যে আসলে আমরা অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি, দেশীয় কোম্পানি এগিয়ে এসছে, বা সাবসিডি, মানে কোনো ক্যান্সার ক্ষেত্রে সাবসিডি, মানে যেটা তারা হলো হয়তো জাস্ট তাদের যে খরচটা উঠিয়ে তারা কিন্তু ছেড়ে দিচ্ছে অনেক ক্ষেত্রেই, এটা কিন্তু আসছে। এবং সরকারের উদ্যোগ হলে এটা আরও মানে আমার মনে হয় যে যদি বলছেন ট্যাক্স কমিয়ে বা বিভিন্ন কাঁচামাল আমদানিতে অথবা দেশীয় কাঁচামাল তৈরি করে এখান থেকে করা হয়, তাহলে আরও খরচ অনেক কমে যাবে, অনেক কমে যাবে, এবং সরকার সহযোগিতা করলে এটা একদম সহজ হয়ে যাবে। প্রফেসর সৈয়দ আকরাম হোসেন, আমরা যে জিনিসটা দেখি যে আসলে একজন ক্যান্সার যখন রুগী ডায়াগনোসিস হয়, এই রুগীটা তার মাথায় যেমন একটা বাজ ভেঙে পড়ে এবং তার পরিবার কিন্তু খুব অসহায় হয়। আমরা যদি চিকিৎসা পদ্ধতিতে যাই, তো তার একটা দরকার হলো তার চিকিৎসা, তারপর তার দরকার হলো রিহ্যাবিলিটেশন, এবং তাকে একটা কাউন্সেলিং, খুব ইম্পর্টেন্ট পোর্শন। এই পোর্শনগুলোকে আপনারা করেন কিনা আমাদের দেশে? না, আমরা অবশ্যই করি। আমরা প্রথম যখন একজন রুগী আসে, তখন আমরা হলো ব্রেকিং দি ব্যাড নিউজ, আমরা রুগীদের সাথে প্রথম কথা বলি, অনেকক্ষণ ধরে কথা বলি। রুগীরা সাধারণত ক্যান্সার শুনলেই সাধারণত খুব রিয়্যাক্ট করে, তারা ধরে নেয় যে তাদের মৃত্যুদণ্ডের সম মনে করে, যে তারা আর বাঁচবে না। এবং আমাদের দেশে একটা বড় সমস্যা হলো, রুগীর আত্মীয়স্বজনরা সবসময় বলে রুগীকে যেন আমরা কিছু না বলি, কিন্তু উন্নত দেশগুলোতে রুগীকে প্রথম দিনই সব কিছু বলে দেওয়া। ডক্টর একটা লম্বা কাউন্সিলিং সেশন করেন, ওই সময় কিন্তু ডক্টর তাকে সব কিছু বলে দেন। রুগী প্রথম মন খারাপ করে, তারপর কিন্তু হোপ পায়। আমাদের কিন্তু অসংখ্য রুগী ভালো আছে। আমি বলছি যে আপনার এই শুধুমাত্র ব্রেস্ট ক্যান্সারের রুগী, আমার কাছে 27-28 বছরের রুগীও কিন্তু এখন ভালো আছেন। তো এই মানুষগুলো তো ক্যান্সার হওয়ার পরে সুস্থ হয়ে গেছে, তাহলে এই মানুষগুলোকে তো রিহ্যাবিলিটেট করতে হবে সোসাইটিকে তো কাজে লাগাতে হবে। আগে যেমন মনে করা হতো ক্যান্সার মানেই মৃত্যু, ক্যান্সার মানেই তো মৃত্যু নয়। আজকে শত শত মানুষ, লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে ক্যান্সার থেকে সুস্থ হয়ে বেঁচে আছে। না, তাহলে আমরা যদি এই জায়গাটাতে আসি, আজকে যেমন বিশ্ব ক্যান্সার দিবস, এখানে কিন্তু আজকে আমরা এমন একটি প্রচারণা করতে হতাম যে ক্যান্সার সার্ভাইভার্স যারা আছে, একটা ক্লাব গঠন করেছে, ক্যান্সার সার্ভাইভার্স ক্লাব। তারা কিন্তু বলতেই পারে যে আমার ক্যান্সার হয়েছিল লাং ক্যান্সার, আমি চিকিৎসা করেছি ক্যান্সার হসপিটালে, আমি ভালো আছি, সুস্থ আছি, এত বছর ধরে। একজন ব্রেস্ট ক্যান্সার, সে ক্যান্সার সার্ভাইভার। এই যে ক্যান্সার সার্ভাইভারদের নিয়ে একটা ক্লাবের মতো করে তাদের দিয়েও কিন্তু আজকের দিনে কিন্তু একটা প্রচারণা করা যেতে পারে। আমাদের আজকের যে প্রতিপাদ্য ইউনাইটেড বাই ইউনিক, মানে এটা হলো থ্রু পিপল সেন্টার কেয়ার। পিপল মানি হলো কমিউনিটি, পিপল মানি হলো প্রত্যেকটা ক্যান্সার যে রোগী সুস্থ হয়ে যাচ্ছে সে সার্ভাইভার, তাকে দিয়েই এবং তাদের সবাইকে নিয়ে সমাজে কাজ করা। এবং আমরা কিন্তু প্রতি বছরই আমার হসপিটালে আমরা স্কোয়ারে কিন্তু আমরা প্রতি বছর ক্যান্সার সার্ভাইভারদের নিয়ে প্রোগ্রাম করি। প্রতি বছর একটা গেট টুগেদার প্রোগ্রাম আমাদের প্রত্যেক বছরই হয়। কিন্তু আমাদের এত সার্ভাইভার যে সবাইকে আমরা সবসময় প্রোগ্রামে রাখতে পারি না।
আমরা ওদেরকে নিয়ে ছবি আঁকার প্রোগ্রাম করি, ওদেরকে নিয়ে আমরা গান বাজনার প্রোগ্রাম করি, বিভিন্ন রকম প্রোগ্রামে কিন্তু আমরা ক্যান্সার সার্ভাইভারদেরকে ইনভলভ করি এবং তারা কিন্তু কথা বলে। এবং আমি অনেকগুলো প্রোগ্রামে শুধু সবসময় ক্যান্সার সার্ভাইভারকে রাখি আমার সাথে। না, সেটা তো একটা দিক হলো যে যেমন আপনি যখন অ্যাওয়ারনেসটা আমরা যখন করতে যাব, যেমন আমি বলছিলাম প্রথমে যে ক্যান্সার নো অ্যান্সার। আসলে ক্যান্সার যে অ্যান্সার আছে, যে ক্যান্সার যে ভালো হয়, যে ভালো হয়েছে সে যদি বলে যে আমি ক্যান্সার ছিলাম, আমি ভালো হয়েছে, আপনারা এইভাবে চিকিৎসা করেন, এবং ক্যান্সার রোগীদের প্রতি আমাদের আরও মনোযোগী এবং আরও যত্নশীল এবং মানবিক দিক থেকে আমাদেরকে চিকিৎসার সেবাটা তাদের জন্য উন্মোচন করা দরকার। অবশ্যই, তো অবশ্যই। সেই বিষয়টা যদি আপনি একটু বলতেন যে আসলে কিভাবে আমরা আরও ডেভেলপ করতে পারি। না, আমাদের যেটা মূলত হলো যে কাউন্সিলিং, যেটা আর কি আমরা রুগীদের সাথে যখন কথা বলি, মানবিক দৃষ্টিকোণ থেকে যখন আমরা রুগীর সাথে কথা বলি, সেবাটা যদি ক্যান্সার ইনস্টিটিউটের কথা আমরা চিন্তা করি, যে আমার হচ্ছে কি প্রথম ঢোকা থেকে শুরু করে আমরা তো শুধু যন্ত্রের মতো এই যে রেডিওথেরাপি দিয়ে দিব, কেমো দিয়ে দিব, রুগী চলে গেল, জিনিসটা কিন্তু ক্যান্সার চিকিৎসার এটাই কিন্তু লক্ষ্য না আসলে। ওই মানুষটার জীবন, তার গল্প, তাকে সামাজিক মানসিকভাবে সুস্থ রাখা। মানসিক সুস্থতা বিশাল সুস্থতা, শুধু চিকিৎসা করলেই হবে না। এটা যখন আমরা পুরোপুরি তাকে দিতে পারবো, আমাদের এই নিয়ে যদি আলাপ আলোচনা, ট্রেনিং করা, সাপোর্ট দেয়া, আমরা যেমন এর পাশাপাশি প্যালিয়েটিভ সাপোর্টও তৈরি করছি, আমরা কাউন্সিলিং সাপোর্টও, এগুলো কিন্তু আমাদের মানে কমিউনিকেশন স্কিলের মধ্যে আসছে কিন্তু। তো এই জিনিসগুলো যখন আমরা মানুষকে শেখাবো, মানে আমাদের শেখানো হচ্ছে কিন্তু। তার মানে আমি যেটা জানতে চাচ্ছি, ধরেন একজন ক্যান্সার রোগী আপনার কাছে আসবে, তার ডায়াগনোসিস শুরু করে, তার ট্রিটমেন্টটা শুরু করে, তার ফলো আপ শুরু করে, এবং তার রিহ্যাবিলিটেশন, এবং কোনো সময় দেখা যায় যে কোনো ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে তার ক্যান্সারটা ছড়িয়ে গেছে, তাকে আর কোনো চিকিৎসা সম্ভব হচ্ছে না, তাদের জন্য একটা প্যালিয়েটিভ কেয়ার ইউনিট, মানে আমি বলছি যে শুরু থেকে শেষ পর্যন্ত একটা ক্যান্সার রোগীর যে ধাপগুলো, এই ধাপগুলো যেন সুনির্দিষ্টভাবে সুন্দরভাবে করা যায়, সেই বিষয়টা আসলে আমাদের প্রত্যাশা। না, তা তো বটেই। এমনি আপনার এটা পুরোপুরি থাকতে হবে। ইভেন ভারতে কিন্তু মানে হসপিস অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ারের জন্য এনজিওরা খুব এগিয়ে এসছে, মানে ফিলান্থ্রফিকরা এগিয়ে আসছে, যাতে করে একটা রুগী বাসায় রাখা তো অনেক সময় মুশকিল, তারা কিন্তু একটা জায়গাতে থাকে যার কোনো চিকিৎসা নেই, ওই রুগীটাকে চিকিৎসা করে ভালো করা যাবে না, ওই মানুষটা হসপিস সার্ভিস আছে ভারতে, অনেক সেন্টার আছে প্রাইভেটলি, তাকাতে ওখানে থাকে। এবং থাইল্যান্ডও একই রকম সিস্টেম, ওরা বাড়িতে থেকে যায়, ওরা কিন্তু হাসপাতালে আসে না, হাসপাতালে থাকে না, হাসপাতালের বিছানা থাকা অনেক এক্সপেন্সিভ হয়ে যায়, তো ওই থাকে। এবং ঘুরে ঘুরে আমি যখন থাইল্যান্ডে ট্রেনিং করতাম, আমরা প্রতি সপ্তাহে গ্রামে গ্রামে চলে যেতাম থাইল্যান্ডের। গ্রামে গিয়ে ওই রুগীগুলোকে দেখা যাচ্ছে রুগী বসে আছে, আমরা ওখানে গিয়ে কথা বলছি, যা ছোট ছোট চিকিৎসা যা লাগে আমরা দিয়ে আসতেছি, এরকম কিন্তু আমরা করতে পারি বাংলাদেশে। মানে এটা কিন্তু হাসপাতাল কেন্দ্রিক হতে হবে। মানে হাসপাতালের সিটের যে একটা স্বল্পতা থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা সিটে ভর্তির যে একটা কম্পিটিশন থাকে, সেটা থাকে না, বাসায় গিয়ে আপনার চিকিৎসা করতে। আমরা আমাদের আসলে একটা প্রত্যাশায় থাকবে যেন ক্যান্সার রোগীরা একটা সমৃদ্ধশালী, একটা ভালো, একটা উত্তম চিকিৎসা, আন্তর্জাতিক মানের চিকিৎসা আমাদের দেশে পায়, সেটা আমাদের প্রত্যাশা। প্রফেসর ডাক্তার সৈয়দ আকরাম হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই বিশ্ব ক্যান্সার দিবসে আপনি এসেছেন, আমাদেরকে জানালেন যে ক্যান্সার নিয়ে আমাদের যে চিন্তা ভাবনা। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, চ্যানেল আইকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, যারা ক্যান্সার নিয়ে ভুগছেন তাদেরকে বলবো যে দেরি না করে দ্রুত ক্যান্সার চিকিৎসা নিন। ক্যান্সার একটা সমুন্নত চিকিৎসা, এই চিকিৎসা নিলে আর্লি স্টেজে রোগ ধরা পড়লে সম্পূর্ণ নিরাময়যোগ্য। আর যাদের দেরি হচ্ছে তাদের চিকিৎসা পদ্ধতিটি বিলম্বিত হয়। সেই জন্য আমরা বলবো যত দ্রুত রোগটা নির্ণয় করা যায়, তত আপনার রোগীর যে আউটকাম ভালো হওয়ার সম্ভাবনা ততটা বেশি থাকে। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।